Paranormal Researcher. নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে আমরা অজানা, অদ্ভুত এবং রহস্যময় ঘটনাগুলি জানব। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন প্যারানর্মাল রিসার্চার। আমি অরূপ, আর আমি আপনাদের নিয়ে যেতে চলেছি এক চমকপ্রদ যাত্রায়। প্রতি সোমবার আর বৃহস্পতিবার এই পরিবারে আমরা নতুন কিছু আনতে চলেছি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ঘটনা রিলেটেড পিকচার ভিডিওগুলো পেতে ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। তো আজ আপনারা 3টি ঘটনা শুনতে চলেছেন, আর কথা দিতে পারি আজকের 3টি ঘটনা শুনে আপনারা ভয় পেতে চলেছেন। আজকের প্রথম ঘটনা, দ্বিতীয় ঘটনাটি যারা পাঠিয়েছে তাদের নাম রিভিল করা যাচ্ছে না, কিন্তু আজকের দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে দক্ষিণেশ্বর থেকে সৃজা। তো দেরি না করে চলুন ঘটনা ফেরা যাক। সায়ন একজন খ্যাতিমান রহস্য গল্প লেখক। কলকাতার ব্যস্ত জীবন থেকে কিছুদিন বিরতি নিয়ে নিজের পরবর্তী উপন্যাসের জন্য অনুপ্রেরণা খুঁজছিলেন। একদিন তার কাছে ডাকযোগে একটি চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, আপনি যদি সত্যিকারের ভয় এবং রহস্য অনুভব করতে চান তবে কালো বাড়িতে আসুন। ঠিকানা বীরভূম জেলা। চিঠিতে কোনো প্রকারের নাম ছিল না। কৌতূহলী সায়ন সিদ্ধান্ত নেন তিনি ওই বাড়িতে যাবেন। গ্রামের লোকজন যখন জানতে পারে যে সায়ন কালো বাড়িতে যেতে চায়, তারা আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয় প্রবীণ ব্যক্তি জানান, ওই বাড়িতে বহু বছর আগে এক জমিদার পরিবারের সবাই রহস্যজনকভাবে মারা যায়। তারপর থেকে বাড়িটি পরিত্যক্ত। যারা বাড়িটিতে ঢোকার চেষ্টা করেছেন কেউ ফিরে আসেনি, কিন্তু সায়নের কৌতূহল তাকে দমিয়ে রাখতে পারেনি। সায়ন যখন বাড়ির সামনে পৌঁছায় তখন সন্ধ্যা নেমেছে। বাড়িটি বাইরে থেকে পুরোপুরি ধ্বংসপ্রায়। চারপাশে ঘন ঝোপঝাড়, কিন্তু দরজার সামনে পৌঁছানো মাত্র সে অনুভব করে বাড়ি যেন তাকে ভিতরে ডাকছে। দরজা আপনা আপনি খুলে যায়। সায়ন বাড়িতে ঢুকে দেখতে পায় ভিতরটা অস্বাভাবিকভাবে পরিষ্কার। বাড়ির পুরনো আসবাবপত্রর বিশাল ঝাড়বাতি এবং দেওয়ালে ঝুলে থাকা জমিদার বাড়ির ছবি সবকিছুই যেন নতুনের মতো। কিন্তু আশ্চর্যের বিষয়, কেউ সেখানে নেই। প্রথম রাতে সায়ন শুনতে পায় কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছে। দরজা খুলে দেখে এক বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন। তার ঠোঁটে রহস্যময় হাসি। মহিলা নিজেকে বাড়ির কেয়ারটেকার বলে পরিচয় দেন। সায়ন তাকে বাড়ির ইতিহাস জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই বাড়ির অতীতকে ভোলা অসম্ভব। আপনি খুব শীঘ্রই সবকিছু জানবেন। সায়ন বাড়ির পুরনো ডায়েরি এবং দলিলপত্র খুঁজে পায়। এতে উঠে আসে জমিদার পরিবারের করুণ ইতিহাস। জমিদার হরিনাথ রায় তার পরিবারের বিরুদ্ধে গিয়ে এক দরিদ্র মেয়ে নীরাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু পরিবারের অন্য সদস্যরা তা মানতে পারেনি। নীরাকে এক রাতে নির্মমভাবে হত্যা করা হয়। তার মৃত্যুর পর থেকে বাড়িতে ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। জমিদার পরিবার একে একে মৃত্যু বা উধাও হয়ে যাওয়া। নীরার আত্মা নাকি এখনো বাড়িটিতে বন্দী, প্রতিশোধ নেবার অপেক্ষায়। তৃতীয় রাতে সায়ন অদ্ভুত ছায়ামূর্তি দেখতে শুরু করে। সে অনুভব করে কেউ তাকে অনুসরণ করছে। কখনো রাতে তার ঘরের দরজা নিজে থেকে খুলে যায়, আবার কখনো কানে শোনা যায় নারীর কান্নার আওয়াজ।
সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে এক রাতে। সায়ন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে, কিন্তু সেটি তার নয়। সেখানে নীরার রক্তাক্ত চেহারা ভেসে ওঠে, আর সে ফিসফিস করে বলে, তুমি পালাতে পারবে না। সায়ন বুঝতে পারে বাড়িটি শুধু একটি অভিশপ্ত স্থান নয়, এটি এক ধরনের জীবন্ত সত্তা। নীরার আত্মা পুরো বাড়িকে নিয়ন্ত্রণ করে। সায়ন গ্রামের এক তান্ত্রিকের কাছে যান, যিনি বলেন নীরার আত্মা মুক্তি পেতে চায়, কিন্তু মুক্তি সহজ নয়। জমিদার পরিবারের একজন উত্তরাধিকারীকে তাকে ক্ষমা চাইতে হবে, নতুবা অভিশাপ চিরকাল থাকবে। সায়ন জানতে পারে জমিদার পরিবারের শেষ জীবিত উত্তরসূচিও কয়েক বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছেন। তান্ত্রিক বলে তাহলে আপনাকেই তার হয়ে ক্ষমা চাইতে হবে, কিন্তু এর মূল্য দিতে হবে। সায়ন একটি পবিত্র পূজার আয়োজন করে, কিন্তু পূজার সময় বাড়ির পরিবেশ ভয়ঙ্কর হয়ে ওঠে। দরজা জানলা আপনি বন্ধ হয়ে যায়, মেঝেতে রক্তের দাগ দেখা যায়, আর নীরার আত্মা পুজোর মাঝেই সায়নের শরীরে প্রবেশ করে। তার মুখ দিয়ে ভিন্ন এক কণ্ঠস্বর বেরিয়ে আসে, ক্ষমা চাইলে আমার অভিশাপ মুছবে না, আমি শুধু প্রতিশোধ চাই। পূজা শেষ হওয়ার আগে নীরার আত্মা তান্ত্রিককে হত্যা করে। সায়ন নিজে থেকে কোনোভাবে পালিয়ে আসে, কিন্তু তার স্মৃতি পুরোপুরি মুছে যায়। সায়ন কলকাতায় ফিরে আসার পর তার লেখার ক্ষমতা হারিয়ে ফেলে। সে ধীরে ধীরে পাগল হয়ে যায়, কারণ সে মাঝে মাঝেই কালো বাড়ির স্বপ্ন দেখে। বাড়িটি আজও ওই রকম আছে, আর কেউ সেখানে প্রবেশের সাহস করে না। আপনারা কিন্তু জানাচ্ছেন না ঘটনা আপনাদের কেমন লাগছে, ঘটনায় কোথায় ভুল হচ্ছে। আপনাদের এক একটি কমেন্ট আমার কাছে এক একটা নতুন লেসন। তো দেরি না করে চটপট কমেন্ট করুন, ঘটনাগুলো শুনুন, আর আপনাদের মতামত জানান। আর যারা নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। তো চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। হ্যালো দাদা, আজ অনেক দিন পর একটা নতুন ঘটনা শোনাতে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। আমি আমার মতো করে লিখছি, যদি ভুল হয় তুমি ঠিক করে নিও। সরাসরি ঘটনায় আসা যাক। আমার এক পরিচিত পিসি আছেন, তার সাথেই ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আজ আমি বলবো। আমার সেই পরিচিত পিসির নাম হলো ঝুমা। উনি ওনার স্বামী মারা যাওয়ার পর নিজে একটি ঘর ভাড়া করে থাকতেন রাজচন্দ্রপুরের দিকে। যেই ঘরটিতে উনি থাকতেন ঠিক তারই পাশের ঘরে এক ভদ্রলোক থাকতেন। তিনিও একাই থাকতেন। তো যেহেতু ওনারা একই জায়গায় ভাড়া থাকতেন, তাই ওনাদের মধ্যে রোজ কথা হতো। ওনারা নিজেদের কাজ সেরে একসাথে বসে গল্প করত। ওনাদের ওখানে যে কজন ভাড়া ছিলেন সবার সাথেই সবার একটা ভালো সুসম্পর্ক ছিল। তো হঠাৎ একদিন পিসির ঘরের পাশের ঘরে থাকা ভদ্রলোকটি মারা যান কোনো এক কারণে। যেহেতু উনি একা থাকতেন, ওনার পরিবার বলতে কেউ ছিল না, সেই জন্য আশেপাশের পাড়ার লোকেরা ওনার শেষকৃত্য সম্পূর্ণ করে। তারপর সেরকম কোনো সমস্যা হয়নি, কিন্তু উনি মারা যাওয়ার কিছুদিন পর হলো এক ঘটনার সূত্রপাত। আমার সেই পরিচিত পিসি এক কারখানাতে কাজ করতেন। সেই দিনও পিসি কাজ থেকে এসে যখন ঘরে ঢুকলো, পিসির নাকে কেমন যেন একটা গন্ধ আসতে লাগলো। পিসির বুঝতে বাকি থাকেনি যে ওই গন্ধ সিগারেটের গন্ধ। তারপর পিসি দেখলো সারা ঘর সিগারেটের ধোঁয়া মনে হচ্ছে। কেউ যেন ওই ঘরে বসে সিগারেট খাচ্ছে।
পিসি সেই ব্যাপারটাকে অতটা গুরুত্ব না দিয়ে নিজের কাজ করতে লাগলেন। হঠাৎ পিসির মনে হলো পিসির গা ভারী হয়ে যাচ্ছে। পিসি ভাবলো ওই ভদ্রলোক সদ্য মারা গেছেন, একসাথে একই জায়গায় গল্প করতো, সেই জন্য হয়তো ভয়ে এমনটা হচ্ছে। পিসি ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেননি। উনি ওনার সব কাজ মিটিয়ে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। পিসি শোয়া মাত্রই পিসির কারোর উপস্থিতি অনুভব করতে পারলেন। পিসির বিছানার পাশে যেন কেউ এসে বসলেন। পিসি ঘুরে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। পিসি নিজের মনের ভুল ভেবে আবারও শুয়ে পড়েন। কিছুক্ষণ পর পিসি দেখে পিসির দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পর দেখে ওনার মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে। পিসি ওসব পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর থেকে রোজই এরকম ঘটনা ঘটে। এরকম ভাবে 2-4 দিন কেটে যায়। ব্যাপারটা পিসির গন্ডগোল লাগলো। পিসি তখন এক তান্ত্রিকের কাছে যান, সব ঘটনা খুলে বলে। পিসিকে তখন উনি দেখে বললেন, হ্যাঁ, সেই লোক যিনি মারা গেছেন উনি তোর সাথেই রয়েছে, আর ওই তোর সাথে এমনটা করছে। তোকে যে অনেক ভালোবাসতো, তাই তোকে ছেড়ে যেতে পারেনি। তাই পিসি বলল, এখন কি উপায়? এরকম ভাবে তো চলতে দেওয়া যায় না। তখন তান্ত্রিক বললেন, তোকে একটা মাদুলি করে দিচ্ছি, সেটা সব সময় পড়ে থাক, তাহলে ও তোর ঘরে থাকলেও তোর কাছে আসতে পারবে না। তার সাথেই পিসিকে বললেন, ঘরে যেন কোনো রকম এঁঠো বাসন না পড়ে থাকে, ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি। তো পিসি সেই মতো সব করেন। পিসি এটাও লক্ষ্য করেন যেন একটা কালো ছায়া ওনার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছেন, কিন্তু মাথার কাছে সেই আগের মতো আর আসতে পারছে না। এইভাবেই 4 মাস কেটে গেল। ঘটনাটা এখানেই শেষ নয়। 4 মাস পর পিসির গলার মাদুলিটির সব ক্ষমতা শেষ হয়ে যায়। আবারও 4 মাস আগে যেমন ঘটনা ঘটতো, ঠিক একই ঘটনা আবারও পিসির সঙ্গে ঘটতে শুরু করলো। তখন পিসি আবারও ওই তান্ত্রিকটির কাছে যান, কিন্তু ততদিনে তান্ত্রিকটি মারা যান। কোনো উপায় না থাকায় পিসি অনেক ওঝাতান্ত্রিকের সাথে যোগাযোগ করেন, কিন্তু কোনো লাভ হয় না। সেই থেকে সেই ভদ্রলোক পিসির সাথেই, পিসির শরীরের মধ্যেই রয়ে গেছেন। আজ তিনি পিসির মধ্যেই আছেন, কিন্তু পিসির কোনো রকম ক্ষতি আজ পর্যন্ত হয়নি। তো দাদা, এই ছিল আমার আজকের পাঠানো ঘটনা। ভালো লাগলে অবশ্যই শ্রোতাদের শুনিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও নতুন নতুন ঘটনার সাথে নিয়ে দেখা হবে। লাভ ফ্রম দক্ষিণেশ্বর। আপনাদের সঙ্গে যদি এমন কোনো ঘটনা ঘটে যেটি আপনাদের শেয়ার করতে চান, তাহলে চটপট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনাদের ঘটনাগুলো লিখে অথবা ভয়েস করে পাঠিয়ে দিন, অথবা মেল আইডিতেও পাঠাতে পারেন। আমাদের মেল আইডি research@paranormal03@gmail.com। তো দেরি না করে চটপট আমাদের ঘটনা পাঠিয়ে দিন, আমরা অপেক্ষায় রইলাম। কলকাতার এক প্রাচীন পরিবার চট্টোপাধ্যায়দের দীর্ঘদিন ধরে পরিচিতি ছিল তাদের বিশাল জমিদার বাড়ির জন্য। বাড়িটি ছিল 180 বছরের পুরানো। বাড়ির কর্তা রজত চট্টোপাধ্যায় স্ত্রী এবং একমাত্র মেয়ে মাধুরীর সঙ্গে থাকতেন। কিন্তু বাড়িটি নিয়ে গ্রামের নানা গুজব শোনা যেত। লোকমুখে প্রচলিত জমিদার বাড়ির পুরনো অংশে কেউ রাত কাটাতে পারেনি। অদ্ভুত আওয়াজ, ছায়ামূর্তি আর শীতল বাতাস যেন বাড়ির সেই অংশকে এক রহস্যময় অভিশপ্ত স্থান করে তুলেছিল। একদিন রজতের কাছে একটি অদ্ভুত চিঠি আসে। চিঠিতে লেখা, অতীতকে মুছে ফেলা যায় না, অভিশাপকে অস্বীকার করলে মৃত্যুর মুখোমুখি হতে হবে। রজত এটি মজা ভেবে উড়িয়ে দেন, কিন্তু সেই রাতেই বাড়ির দক্ষিণ অংশ থেকে মাধুরীর চিৎকার শোনা যায়। দৌড়ে গিয়ে দেখা যায় মাধুরী অচেতন হয়ে পড়ে আছে।
ঘরে কিছু ভাঙা আয়না এবং মেঝেতে রক্তের ছাপ। মাধুরী জ্ঞান ফেরার পর জানায় সে একটি কালো ছায়ামূর্তি দেখেছে যা তার দিকে আসছিল। পরিবারের এক প্রবীণ পরিচালিকা জানায় বহু বছর আগে জমিদার বাড়ির এক অংশে এক দাসীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জমিদার তখনকার সমাজ ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু পরিবারের অন্য সদস্যরা এটি মেনে না নিয়ে তাকে জীবন্ত পোড়ায় পিশাচ আখ্যা দিয়ে মেরে ফেলে। সেই দাসীর অভিশপ্ত আত্মা নাকি জমিদার বাড়ির সেই অংশে আটকে রয়েছে এবং প্রতিশোধের অপেক্ষায় আছে। বাড়ির দক্ষিণ অংশে নানা অদ্ভুত ঘটনা বাড়তে থাকে। রাত হলেই দরজাগুলো নিচ থেকে খোলা বন্ধ হয়, শীতল বাতাস বইতে থাকে এবং কেউ কেউ রাতের বেলা ছাদের উপর নারীর কাদার আওয়াজ শুনতে পায়। মাধুরীর স্বাস্থ্যের অবনতি হতে থাকে এবং সে দিন দিন আরো ভীত হয়ে পড়ে। একদিন এক তান্ত্রিককে ডাকা হয়, কিন্তু তান্ত্রিক বাড়ির দক্ষিণ অংশে প্রবেশ করতেই অজ্ঞান হয়ে পড়ে এবং পরদিন মারা যায়। রজত বাধ্য হয়ে পুরনো পাণ্ডুলিপি ও ইতিহাসের কাগজপত্র ঘেঁটে দাসীর আত্মার সঙ্গে যুক্ত ঘটনার সব তথ্য বের করেন। জানা যায় তার আত্মা মুক্তি চায়, কিন্তু জমিদারের পরিবারের রক্তের উত্তরাধিকারীরা ক্ষমা না চাইলে এটি সম্ভব নয়। রজত সেই জায়গায় একটি পূজা করেন এবং মাধুরীর মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু ঠিক তখনই মাধুরীর শরীর দাসীর আত্মা দ্বারা অধিকার হয়ে যায়। সে বলে ক্ষমা চাওয়া দেরি হয়ে গেছে, অভিশাপ শেষ হবে না। এক ভয়াবহ রাতের পর মাধুরী হঠাৎ উধাও হয়ে যায়, তার কোনো খোঁজ পাওয়া যায় না। জমিদার বাড়ি ফাঁকা করে রজত পরিবার সহ গ্রাম ছেড়ে চলে যায়। বাড়িটি তখনও পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কেউ রাত নামার পর সেখানে প্রবেশ করার সাহস করে না। আপনারা সবাই ঘটনা শুনছেন, কিন্তু আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইবে আমরা অনেক বেশি মোটিভেট হই। আর আপনারা ঘটনাও পাঠাচ্ছেন না, তো দেরি না করে চটপট ঘটনা লিখে আমাদেরকে পাঠিয়ে দিন, অথবা ভয়েস করে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে, অথবা আমাদের মেল আইডি researcherparanormal03@gmail.com এখানে সবার ঘটনাই শোনানো হয়। তো এই ছিল আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ঘটনাগুলি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের মোটিভেট করুন, আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে ঘটনা শুনছেন। আর এই ধরনের আরও ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ সতর্ক থাকুন, সাবধানে থাকুন, কারণ অজানা সবসময় আপনারই চারিপাশে। ধন্যবাদ।